My brother is one of the bravest soul I ever met. But I don't know why. Once you get cabinet responsibility, people change. My brother is being able to speak his mind because he's free. But our very old Asad Bhai is no longer. The current Prime Minister, we have worked together for years. And when he proposed the law to lapse happily, and why I'm not, I fully adore and treasure the energy I see in Umar. But once you run in the government, something gets into you. Something prevents you from doing what you really want to do. So I hope and pray my brother here, speaking in mind of the government and the policymakers, but I'm not so sure, sorry to say, that this energy will. But if my brother takes an initiative, I will be at his side till my death. So whatever you do that, brother, you will have my support. And just like here, I'm speaking my mind, I will do that. Humam is a brave soul who takes a criticism to chill. But once you're in power, I don't know why people loses that ability to stomach. We know that, I'm sorry, I'm going to detail. A 16-year-old boy has been detained for criticizing a ruling party member of parliament. We're surprised. When we see things like that, it prevents me from being so optimistic. But one, brother, you lead, I will be next to you like a shadow in shadow. তো যদি নতুনভাবে বিল পাস করার পরে আমরা যা যা এক্সপেকটেশন রাখছি সেটা ফুলফিল না হয়, তখন আপনারা এর বিরুদ্ধে কথা বলবেন কিনা, বা এর আপনার সরকারি দল বা আইনমন্ত্রী যে বাস্তবায়ন করবেন অধ্যাদেশটা নতুনভাবে, তার সাথে একমত প্রকাশ করবেন, নাকি যে এক্সপেকটেশন গুলো ফুলফিল হবে না তা নিয়ে কথা বলবেন? এটা কারোর পক্ষে বিপক্ষে আমি বলবো না, কিন্তু যে জিনিসটা আমি নিজে সাফার করে এসেছি, এখন ওটাকে যদি আমরা ঠিকমতো হ্যান্ডেল না করতে পারি, তাহলে দু ধরনের আদেশ অধ্যাদেশ যেটাই বলবেন ওটার পক্ষে আমি কোনো সময় কথা বলবো। আপনার আরেকটা প্রশ্ন ছিল যে বর্তমানে আমরা কি করতে চাচ্ছি। বর্তমানে আমরা আলাপ আলোচনা করছি যে একটা টেম্পোরারি একটা পার্লামেন্টারি কমিটিকে আমরা বানাতে পারি কিনা, পাবলিকের একটা পার্লামেন্টারি কমিটি বানাতে চাচ্ছি, যেটার মাধ্যমে urgent matters will be resolved directly by the MPs. সেখানেও মাননীয় প্রধানমন্ত্রী যেটা চাচ্ছেন যে আমরা যারা ভিকটিমস ছিলাম, আমরা যারা সার্ভাইভার আছি, আমাদেরকে there is a ad hoc basis that we're looking for a solution, but on a permanent level, it is the human rights bill that is going to be brought forward, and again, that is going to be done all of us together. আমাদেরকে টাইম ফ্রেমের ব্যাপারে প্রেসারাইজ করছি, টেম্পোরারি একটা কমিটি দেওয়া হবে। ওই কমিটির মধ্যে যদি আমি আরমান দুজন থাকি, তাহলে আশা করি আপনার মনের মধ্যে ওই শান্তিতে থাকবে যে এখানে বেইমানি করার সুযোগ হবে না। আচ্ছা, টাইম ফ্রেমের ব্যাপারে আমাদের একটা দায়িত্ব আছে। আমাদেরকে প্রত্যেক সপ্তাহে সরকারকে মনে করা দিতে হবে যে 1 সপ্তাহ পার হয়েছে, 2 সপ্তাহ পার হয়েছে, 3 সপ্তাহ পার হয়েছে, এটা আমরা সবার দায়িত্ব। তখন আমিও হতাশ হই, যাতে যে আমি এখন একটা এমন সুন্দর জবাব দিতে পারবো যেটাতে আপনার মনের মধ্যে যা সংখ্যা ছিল, যে আপনার মধ্যে যে ফ্রাস্ট্রেশনটা ছিল চলে যাবে, ওটা আমি করতে পারবো না। কারণ আমি আবারও বলছি, যখন এই অধ্যাদেশগুলি ল্যাপস হয়েছে আমার কলিজা ফেটে গেছিল, আমি আপনার সত্যি কথা বলছি, আর এটা আমি পারমিশন নিয়ে এসে বলছি। পরবর্তীতে যখন আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে এগুলো যদি ল্যাপস হয়ে গেছে এখন আমাদের করণীয়, তখন আমাকে আশ্বাস দেওয়া হলো যে আমরা নতুন বিল আকারে নিয়ে আসবো। আমার ভাই যে কথাটা বললো যে যেই অধ্যাদেশগুলি ছিল
কয়েকটা জায়গার মধ্যে আমরা মনে করেছি যে এখানে বেশ বড় ধরনের পরিবর্তন আনতে হবে, তো সেই কারণে ওদেরকে ল্যাব করা হয়েছে। অনেক জায়গায় মনে করেছি যে যেটা হয়তো পরিবর্তন করেও আনা যেত, কিন্তু ওনারা ভেবেছে যে একবার নতুন করে যদি আনি তাহলে ওটা আমাদের আইন হবে। এটা আমি হাইলি আমার চাকরি চলে যাওয়ার মতো একটা কথা বলে ফেললাম, কিন্তু আমি আপনাকে বাস্তবটা বলছি। কারণ আমি আজকে এখানে বসে আই এম টকিং টু দ্য পিপল অফ দ্য ওয়ার্ল্ড, আই এম টকিং টু দি এন্টায়ার কান্ট্রি। আই এম সরি, আমাকে যারা ভোট দিয়েছে মিথ্যা কথা বলার জন্য ভোট দেয়নি, সত্যি কথা বলার জন্য ভোট দিয়েছে। তো সেই কারণে সত্যি কথাটা বলি, আমরা কিছু ওনারশিপের জন্যও হয়তো ম্যানুভারিং করা হয়েছে যে দিস ইজ মাই ল, দিস ইজ নট গোইং টু বি সামবডি এলস ল। আমি এত শক্তিশালী একটা আইন বানাবো আর এটা বিএনপির আইন, আপনারা দেখে নিন। It's a matter of pride for me also. It's a matter of pride for me also. But again, Right. So the question to Mr. Ajimatu is that you mentioned that the OPCAT and the NPM, these are the NPM. You mentioned that the NPM recommends policing improvement, and you also mentioned that the OPCAT is a framework; it's not a tool. So my question is that since I'm a human sector and my work also focuses on police brutality. So what I see is that I have worked with victims of telegrams, victims of kneecapping and headshots, by the way. So I keep seeing the victims reiterate are seeking justice because there's a lot of internal resistance from the police itself. The police does not want to investigate itself, and so that was my question to you and to Humam Bhai. ভাইয়া আমরা কিন্তু টেলিগ্রামে কাজ করছি অনেকদিন হলো, and টেলিগ্রামকে যদিও আওয়ামী রেজিম less lethal বলে ইউজ করেছে, but the way it was used in Bangladesh during the crisis is unprecedented in history, and it is a form of torture, by the way it was used. So my question to you is that we as the researchers of civil society weapons, where are these telegrams coming from? And we see how the telegrams are being used. There's a lot of similarity with how India used telegrams in Jammu and Kashmir. So OPCAT is really about the prevention framework. So you would have heard my peer Nicole talk this morning about UNCAT need to be done as part of the whole changing of practice. Prevention of the OPCAT is about it's not about the litigation. So that when I say it's not a tool, it doesn't create this complaints mechanism. It is really truly about the government saying, here is this thing called the NPM. We will give you all the power of the NPM that you need. অমানবিক পরিস্থিতি থেকে এবং রাষ্ট্রীয় বাহিনীগুলো একেবারে ডিজাইন টর্চার থেকে আমরা জাতিকে মুক্ত রাখতে পারি, বাংলাদেশের মানুষের মানবাধিকার আমরা ঠিক করতে পারি এবং 24-এর অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন যে বাংলাদেশ আমরা চেয়েছি, 71-এর স্বাধীনতার সময় যে মানবিক মর্যাদা বাংলাদেশ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় আমরা যুদ্ধে নেমে পড়েছিলাম, সেই মানবিক মর্যাদা এবং নতুনের বাংলাদেশ, সেই বাংলাদেশের জন্য আমরা কাজ করে যাব, সে আশাবাদ ব্যক্ত করে শুধুমাত্র সমাজের সাক্ষরতা দেশ বলেই যে সবকিছু ঠিক মতন চলবে এমন নয়। সাক্ষরতা দেশের যে রিপোর্টিং এর বাধ্যবাধকতা, সেই রিপোর্টিং এও যে যথাযথ সত্যের প্রতিফলন ঘটে না, সেটা আমরা দেখি। রাজু ইসলামও বললেন এবং নিকোলও বললেন। নিকোলের সাথে আমার জেনেভায় যখন দেখা হচ্ছিল 2023 সালে, তার আগে 2018 বা 19-এ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রথম এই ক্যাটের অধীনে যে নিয়মিত প্রতিবেদন পেশ করার কথা, 20 বছর পরের সেই প্রতিবেদন। মেয়েটি আজও জানে না তার বাবা কোথায়, তাদের সংসার চলে না, তার বাবার ব্যাংকে যে টাকাটা ছিল সেটা সে তুলতে পারছে না, কারণ তার বাবা জীবিত না মৃত এইটা নিশ্চিত না হওয়া পর্যন্ত ব্যাংকে কোনো সাকসেশন সার্টিফিকেট দেওয়া যাচ্ছে না, ব্যাংক থেকে সেই টাকাগুলো তার উত্তরাধিকারীরা তুলতে পারছে না। এই যে ভয়াবহতা, এই ভয়াবহতার অবসান ঘটানোর জন্য আন্তর্জাতিক এই কনভেনশনে বাংলাদেশের যে অংশগ্রহণ সেটা যথেষ্ট নয়। এটার প্রতিরোধের জন্য এনপিএম, ন্যাশনাল প্রিভেনশন মেকানিজম, এই যে মেকানিজমটা সেটা প্রতিষ্ঠিত তো হয়নি, এখন কাজ করতে পারে। আন্তর্জাতিক এই কনভেনশনের আর্টিকেল 20 অনুযায়ী
যে ভিজিটেশনের রাইট আছে, দেশের যে কোনো জায়গায় যে কোনো সময় আকস্মিক ভিজিট করা যাবে, সরকারের কাছ থেকে রিপোর্ট চাওয়া যাবে, সেই রিপোর্ট পর্যালোচনা করা। বাংলাদেশ সরকার এই চুক্তিটাকে রেটিফাই করেছে, কিন্তু সেখানে তারা কখনো কি জবাবদিহিতার আওতায় এক্সপেক্টেশন হয়েছে এই রিপোর্টগুলোর উপরে? এই জবাবদিহিতা যদি না হয়, সরকারকে যদি আন্তর্জাতিক এই সংস্থার কাছে জবাবদিহিতা করতে হয়, তাহলে এই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে কমে আসবে।